নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন এমপিরা। কমিশনের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য। সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের আশা। দেশে করোনায় আরও 2 জনের মৃত্যু। 24 ঘন্টায় শনাক্ত 18। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 244 জন। জুলাই হত্যাকাণ্ডের বিচারে দ্বিতীয় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু। আন্তর্জাতিক মানদণ্ডেই বিচারের আশ্বাস 2 শীর্ষ আইন কর্মকর্তার। এবং যুদ্ধের কারণে বিশ্ববাজারে বাড়লেও দেশে অপরিবর্তিত জ্বালানি মূল্য, বললেন অর্থ উপদেষ্টা। ডলার পুঁজিবাজারে অস্থিরতার আশঙ্কা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। অর্থ তহবিল ও আস্থা ভোট ছাড়া নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা। এ বিষয়ে একমত হয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে দলগুলোর নেতারা বলেন, কিছু বিষয়ে সামান্য মতপার্থক্য থাকলেও সংস্কার শেষে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব। এস.ইউ. সেলিমের প্রতিবেদন। জাতীয় ঐকমত্য কমিশনের ডাকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেয় বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। স্বাগত বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ ঘোষণার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। জাতীয় ঐকমত্য কমিশনের সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যেই সহযোগিতা দেখাচ্ছেন এবং যে সময় এবং বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি এবং নেতৃবৃন্দের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আমরা আশা করছি যে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে আমাদের পক্ষে অভিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, জাতির বৃহত্তর স্বার্থে সব দল ছাড় দিয়ে সংস্কার বাস্তবায়ন ও বৈঠকে আলোচিত বিভিন্ন বিষয়ে একমত পোষণ করে। আমরা চাই জাতীয় ঐকমত সৃষ্টি হোক, আমরা সবাই একটা জায়গায় আসি এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা আমাদের নতুন গন্তব্যে পৌঁছাই এবং আমাদের সেই শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করি। 70 অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবেন দলের বিপক্ষেও। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে দুটি বিষয়ে সবাই একমত হয়েছে বলে জানান বৈঠকে অংশ নেওয়া অন্য দলগুলোর নেতারা। মতপার্থক্য সত্ত্বেও ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার কথাও জানান তারা। সরকারকে আমরা নির্বাচনের একটা পরিবেশ তৈরি করা, রাজনৈতিক দলকে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে কাজ করার আমরা আহ্বান জানাবো। সংবিধানের 70 অনুচ্ছেদের ব্যাপারে বলতে পারেন এক ধরনের ঐকমতের জায়গাটা আমরা আজকে পৌঁছাতে পেরেছি। আমরা নতুন করে ভাবনার কথা বলেছি, তা সেই ভাবনায় আজকে আমাদের দলের নানা মত, তারপরে ঐকমত্য এখানে আমরা পোষণ করা গেছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে আসন সংখ্যা 400 হোক এবং 400 আসনেই নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত থাকুক। আজকে একটা ঐকমত্য তৈরি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আজকে একটা উল্লেখযোগ্য দিন যে 70 অনুচ্ছেদ সংস্কারের প্রশ্নে দুটি ব্যতিক্রম বাদে বাকি সকল প্রশ্নে সবাই ভোট দিতে পারবেন। প্রথম দফার প্রতিটি বৈঠকে জামায়াতের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন না কোনো প্রতিনিধি। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কালো টাকার ছড়াছড়ি বন্ধসহ নিরপেক্ষ প্রশাসন তৈরি জরুরি বলে মনে করেন ভোটাররা। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বললেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক আগ্রাসন ও দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিকল্প নেই। আর মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তাগিদ দিলেন, তফসিল ঘোষণার আগেই ভোটের পরিবেশ তৈরি করার। জাতীয় নির্বাচন নিয়ে রেজা খানের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় কিস্তি আজ।
লন্ডন বৈঠকে একাধিক রাজনৈতিক দল নেতিবাচক প্রতিক্রিয়া জানালেও সার্বিক বিচারে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। বিশেষ করে ভোটাররা বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের টাইমলাইন ধরে প্রশাসনকে নিরপেক্ষ করে গড়ে তোলাই সরকারের অন্যতম চ্যালেঞ্জ। নির্বাচনে কালো টাকার সরাসরি হয়, এটা যেন কোনো রকমে না হয়, এটা যে রোধ করতে পারে এই ব্যাপারে করতে হবে। যিনি যাকে মানুষ পছন্দ করে দেশ পরিচালনার জন্য, তাকে যেন ভোটটা দিতে পারে। দেশের মানুষ বহুদিন ধরে ভোটাধিকার বঞ্চিত, ফলে এখন দরকার একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। এজন্যে প্রয়োজন নিরপেক্ষ প্রশাসন এবং সবার জন্যে সমান সুবিধা নিশ্চিত করা, বললেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। প্রশাসনিক ব্যবস্থাগুলো নিশ্চিত করা দরকার, সকলের জন্য যেন সমান সুযোগ নিশ্চিত করা যায় সেটা ব্যবস্থা করতে হবে। নির্বাচনের জন্য কেবল সময়সূচি যথেষ্ট নয়, ভোটাধিকার প্রয়োগে তফসিল ঘোষণার আগে থেকেই ক্ষেত্র তৈরি করতে হবে। যে কোনো দেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যেটা দরকার সেটা অনেক আগের থেকেই দরকার। কেবলমাত্র নির্বাচনের সময়সূচি যথেষ্ট নয়, সামগ্রিক পরিস্থিতিটা নির্বাচনমুখী করা এবং নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়ার জন্য প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান পরামর্শ দিলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন থেকে শুরু করে সকল ক্ষেত্রে রাজনৈতিক দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। কোনো দল প্রশাসনিকভাবে পদ দখল করার তালে আছে, কোনো দল রাজপথ, সম্পদ, ব্যবসা দখলের মধ্যে আছে। আগামী 3 মাসের মধ্যে যত সব দখলদারিত্ব হয়েছে সেগুলো দখলমুক্ত করতে হবে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন প্রথাগতভাবে আমাদের দেশে কে ক্ষমতায় আসছেন, কোন পার্টি, কোন দল, তারা আগে থেকে এটার বাতাস গন্ধ অনুভব করে, স্মেল করে এবং তারা সেদিকে ঝুঁকে পড়তে চায়। নির্বাচনের মাধ্যমে যাতে অভিজাত ও ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা প্রাধান্য না পায় সেভাবেই সংস্কার করার পরামর্শ দেন তিনি। মানুষের নামে কথাগুলো বলা হয়, জনগণের নামে, কিন্তু কিছু এলিট শ্রেণীর মানুষের সুযোগ সুবিধা প্রত্যাশা, এটাই জাতির প্রত্যাশা হয়ে দাঁড়ায়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকায় ফের ভিসা প্রক্রিয়া কার্যক্রম চালু করার জন্য অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অস্ট্রেলীয় হাই কমিশনার সুজান রাইলের সঙ্গে সৌজন্য বৈঠকে তিনি এই অনুভূতি প্রকাশ করেন। আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে অধ্যাপক ইউনুস বলেন, বহু বছর পর প্রথমবারের মতো ভোটারদের জন্য এটি একটি উৎসবমুখর ও আশাব্যঞ্জক উপলক্ষ হবে। জবাবে হাই কমিশনার জানান, এখন থেকে বাংলাদেশিরা ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে অস্ট্রেলিয়াকে মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান অধ্যাপক ইউনুস। করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 2 জন মারা গেছে। এই সময়ে শনাক্ত হয়েছে 18 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন শনাক্ত সহ দেশে এ যাবৎ মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20,51,876 জনে, আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 29,506 জন। গত 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 5.77%। এদিকে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে 244 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই সময়ের মধ্যে কেউ মারা না গেলেও চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে 30 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে মোট 6,466 জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি মাসে এখন পর্যন্ত 2,121 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 738 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে, যার মধ্যে ঢাকায় 189 জন, বাকি 549 জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে। আন্তর্জাতিক মানদণ্ডে জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। নবগঠিত ট্রাইব্যুনাল 2 এর যাত্রা শুরু এবং সদ্য নিয়োগ পাওয়া 3 বিচারকের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। আর গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চিরতরে বন্ধ করতেই গত 16 বছরে ঘটে যাওয়া সব অপরাধের বিচার জরুরি বলে মত দিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই আগস্টের নৃশংস হত্যাযজ্ঞের 11 মাসের মাথায় যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর। মঙ্গলবার প্রথমবারের মতো এজলাসে বসেন 3 বিচারপতি। রীতি অনুযায়ী এদিন তাদের দেওয়া হয় সংবর্ধনা। সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, গণহত্যার বিচারের প্রত্যাশার পাশাপাশি বিচারের মান নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে, সে যেই হোক, সেই পথ, সেই আলোর পথ দেখানোর জন্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে আর কখনোই যেন গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে, সেজন্যই গত 16 বছরে ঘটে যাওয়া সব অপরাধের বিচার করতে হবে। পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং সেই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই ট্রাইব্যুনালগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ট্রাইব্যুনালগুলো যাতে জাতীয় এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করে বিচার প্রক্রিয়াটা শেষ করতে পারেন, সেই প্রত্যাশা আমরা তাদের কাছে জানাচ্ছি। বিচারকদের হুমকি দিয়ে ন্যায় বিচার থেকে সরানো যাবে না বলেও জানান তিনি। তারা এখানে এসেছেন জাতীয় একটা বড় দায়িত্ব মনে করে এবং তারা জানেন যে তাদেরকে এখানে ন্যায় বিচার করতে হবে এবং এই ন্যায় বিচার করতে গেলে তাদেরকে নানান ধরনের ভয় ভীতি, হুমকি ধামকি হয়তো মোকাবেলা করতে হবে, কিন্তু কোনো ধরনের হুমকি, নিরাপত্তার সংকটে তারা ভীত নন। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে জুলাই আগস্ট গণহত্যার মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে 24 জুন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 10 ধারা মোতাবেক তাদের পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল অর্থাৎ রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগের মাধ্যমে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে গেলেও দেশে এখনই বাড়ানোর চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে শেষে একথা বলেন তিনি। সরকার যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ইরান ও ইসরায়েল সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতিতে কী পরিমাণ প্রভাব পড়বে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। এই অভিঘাত থেকে মুক্ত নয় বাংলাদেশও। বিষয়টি গুরুত্ব দিয়ে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, সরকার যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলো আমরা অলরেডি অর্ডার প্লেস করেছি ওটা এফেক্ট করে। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার অফ। আজকে যেটা দুটো দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা পুট করেছে। যুদ্ধের প্রভাবে বিশ্ব বাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে আপাতত বাড়ানোর সম্ভাবনা নেই জানিয়ে উপদেষ্টা বলেন, প্রস্তুতি হিসাবে এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বিকল্প চিন্তা যে এনার্জি সেটা করছে ডেফিনেটলি। আমরা তো এলএনজির উপর ডিপেন্ড করি বেশি, এবং ইভেন শুধু যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না, আমার সার যেগুলো আসবে, আপনি জানেন বেশিরভাগ জাহাজ আসে কোন দিক থেকে, যে হরমুজ প্রণালী আসে সেটা এফেক্ট করতে পারে। এ সময় চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন সালেউদ্দিন আহমেদ। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে দেশের পুঁজিবাজার আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে এমন আশঙ্কা করে সংশ্লিষ্টরা বলছেন, এমনিতেই দীর্ঘদিন পতনের ধারায় শেয়ার বাজার এবার নতুন করে যুক্ত হয়েছে যুদ্ধের আতঙ্ক। একই কারণে দীর্ঘদিন স্থিতিশীল থাকা ডলারের দামেও উত্থান পতনের আশঙ্কা করছে বাংলাদেশ মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন। রেজা খানের রিপোর্ট। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশের শেয়ার বাজারের মূল সূচক ছিল প্রায় 5200 পয়েন্ট। এরপর ধারাবাহিক পতনে প্রায় 700 পয়েন্ট কমে তা নেমে এসেছে 4600-তে। এতে 2/3 পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। মার্কেটের অবস্থা দীর্ঘদিন যাবৎ খারাপ। আমাদের পুঁজি এখন 3 ভাগের 1 ভাগে চলে আসছে। আমরা আশা করেছিলাম এই সরকার আসার পরে মার্কেট অনেক ভালো হবে,
কিন্তু আমাদের সে আশা একেবারে দুরাশা হয়ে গেল। শেষের দিকে তো যাচ্ছে আর কি, বাস্তবমুখী ব্যবস্থা নিলেই তো হয়। ঈদের পর 2 কার্যদিবসে সূচক 118 পয়েন্ট বাড়লেও মঙ্গলবার আবারও পতনের ধারায় ফিরে এসেছে। এর মধ্যেই ইরান ইসরায়েল যুদ্ধ নতুন করে চোখ রাঙাচ্ছে। ইরান ইসরায়েল যুদ্ধ, এটা তো আসলে বুঝতেই পারতেছেন, মিডল ইস্ট তো মানে তেল নির্ভর দেশ, হ্যাঁ, আর আমাদের উৎপাদন তো বিদ্যুৎ থেকে শুরু করে অনেক কিছুই তেল নির্ভর। দেখা যায় যে মার্কেট বাড়লেই এমন কিছু শেয়ারের দাম বাড়ে যেগুলোর কারণে সাধারণ বিনিয়োগকারীরা একটু কনফিউজড হয়ে যায়। এদিকে প্রায় 5 মাস স্থিতিশীল দেশের ডলার বাজার, আন্তঃব্যাংক লেনদেন 122 এবং গ্রাহক পর্যায়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, আর মানি এক্সচেঞ্জ 124 টাকা 50 পয়সায় কিনে বিক্রি করছে 1 টাকা লাভে, অর্থাৎ 125 টাকা 50 পয়সায়। ডলারের সরবরাহ ও কেনাবেচা স্বাভাবিক আছে, তবে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বাজার অস্থিতিশীল হওয়ার শঙ্কা রয়েছে। সংকট হতে পারে মনে হচ্ছে, যে যুদ্ধ লাগার কারণে ডলার অ্যাভেলেবল মার্কেটে আছে, বাজারে 5-6 মাস ধরে এরকম স্থিতিশীল আছে। একই আশঙ্কার কথা জানান মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি SM জামান। ইরান ইসরায়েল যে যুদ্ধ পরিস্থিতি শুরু হয়েছে, সেক্ষেত্রে যে এই স্থিতিশীলতা কতদিন থাকবে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না, তবে এখন পর্যন্ত স্থিতিশীলতা বজায় আছে। সরকারের কড়া নজরদারিতে যোগান ও চাহিদা সামঞ্জস্যপূর্ণ থাকায় ডলার বাজারে স্থিতিশীলতা বিরাজ করছে বলেও জানান তিনি। বাজার ভিত্তিক দর নির্ধারণের জন্য চাহিদা এবং যোগানের একটা সামঞ্জস্যতা আছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সংঘাতের জেরে তেহরানের বাংলাদেশ দূতাবাস ইরানে থাকা প্রবাসীদের নিরাপদে সরিয়ে নিচ্ছে বলে জানালেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমানে তেহরানে বাংলাদেশের রাষ্ট্রদূত, 2 জন কূটনীতি, 5 জন কর্মচারী এবং তাদের পরিবারের 40 সদস্য সহ আনুমানিক 400 বাংলাদেশি অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পররাষ্ট্র মন্ত্রণালয়। সংকট কাটাতে ইরান সরকার সহ বন্ধু রাষ্ট্রের সহায়তা নেয়ার কথাও বলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি, যাতে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে থাকেন এবং কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়। বন্ধ হলেও যুদ্ধ পরবর্তী যে অবস্থা তৈরি হবে, সেই অবস্থায় তাদের সেখানে থাকাটা কতটুকু সম্ভব হবে সেটাও একটা বিশেষ বিবেচনার বিষয়। বিএনপি ক্ষমতায় গেলে কালশী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাসও দেন তিনি। রাজধানীর পল্লবীতে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন আমিনুল হক। এতে উর্দুভাষীরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডে জড়িতদের পরিবর্তে নিরীহ লোকদের আসামি করে হয়রানি করা হচ্ছে। হুমায়ুন কবিরের প্রতিবেদন। 2014 সালে 14 জুন পবিত্র শবে বরাত রাতে কালশী কুর্মিটোলা ক্যাম্পে একই পরিবারের 9 সদস্যকে আগুনে পুড়িয়ে এবং পরবর্তীতে পরিকল্পিতভাবে একজনকে নির্মমভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়। ঘটনার 11 বছর উপলক্ষে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। হত্যাকাণ্ডে সাবেক সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লা ও তার সাঙ্গপাঙ্গরা জড়িত বলে অভিযোগ করেন উর্দুভাষীরা। রাজু বস্তিতে এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা জোর করে সেখানে সংযোগ দিতে চেয়েছিল। এই সংযোগ না দেওয়ার কারণে সন্ত্রাসী বাহিনী তারা এসে আমাদের নিরীহ উর্দুভাষী ক্যাম্পের উপর বর্বরচিত পুলিশের সহায়তা তারা হামলা করেছে। আমাদের লোক মারা গেল, কিন্তু এই মামলার আসামি কিন্তু আমাদেরকেই করা হয়েছে। একটা বাচ্চা মায়ের কোলে দুধ খাচ্ছিল, যখন লাশটা আমরা সরাই তার মুখ থেকে দুধ পড়ে গেছিল। হত্যা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। যে ঘাতক নির্মমভাবে যাদের হত্যা করেছিল তাদের 1 ইঞ্চিও বুক কাঁপে নাই, আজও তারা দিব্যি বুক ফুলিয়ে হাঁটতেছে। আমরা আজকে আপনাদের কাছে দাবি করতে চাই যে কোনো অবস্থায় হোক এই হত্যাকারীদের বিচার আমরা দেখতে পারি। আশাবাদী আমরা পূর্ণবাসন পাবো, অনেক ধরনের সাপোর্ট পাবো। সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক হত্যাকাণ্ডকে ন্যাক্কারজনক উল্লেখ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতা আনার প্রতিশ্রুতি দেন। আল্লাহ পাক যদি এদেশের সাধারণ মানুষের ভোটে আমাদেরকে নির্বাচিত করে এবং নির্বাচিত হওয়ার দ্রুত সময়ের ভিতরে
আপনাদেরকে যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা একমাত্র মেয়ে ফারজানার সম্পূর্ণ দায় দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে উর্দুভাষীদের আবাসন সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। আমি নিজে আজকে থেকে এই ফারজানার সকল দায় দায়িত্ব নিলাম। কুর্মিটোলা ক্যাম্প সহ যতগুলো ক্যাম্প রয়েছে, কোথায় কোথায় কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেগুলো কিভাবে সমাধান করা যায় সেটা আপনাদের মাধ্যমে আলোচনা করে ইনশাআল্লাহ আমরা সমাধান করব। বিহারি ক্যাম্পগুলোকে মাদকমুক্ত করার ঘোষণা দেন বিএনপি নেতা আমিনুল হক। আমরা কোনো মাদকাসক্তকে প্রশ্রয় দেব না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন ফৌজদারি মামলার আসামি। শেয়ার বাজার কারসাজির মাধ্যমে অর্থ আত্মসাতের মামলা হওয়ায় তদন্ত সংস্থা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক। এর আগে সোমবার সাকিবের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোন্দলের জেরে প্রতিপক্ষের হামলা ও গুলিবর্ষণে এক গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধ সহ 2 জন আহত হয়েছে। গুলিবিদ্ধ সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় ঘটনার পর রাতেই ওই এলাকায় অভিযান চালানো হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। মাদারীপুরের শিবচরে বর্জ্য থেকে সার ও জ্বালানি তেল উৎপাদনের প্ল্যান্ট নির্মাণের কাজ শেষ পর্যায়ে। প্ল্যান্ট কার্যক্রম শুরু করলে বদলে যাবে মাদারীপুরের শিবচর পৌর শহর। জ্বালানি তেল বিক্রি করে বছরে কয়েকশো কোটি টাকা আয়ের আশা কর্তৃপক্ষের। আরিফুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। মাদারীপুরের শিবচরে সরকারি অর্থায়নে 2023 সালে শুরু হওয়া বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টের নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। চলতি বছরের ডিসেম্বরে কার্যক্রম শুরুর আশা কর্তৃপক্ষের। শিবচর শহরের বর্জ্য প্রক্রিয়াজাতের মাধ্যমে তৈরি করা হবে জৈব সার ও জ্বালানি তেল। প্রকল্পের কার্যক্রম শুরু হলে পরিচ্ছন্ন শহর গড়ে ওঠার পাশাপাশি কম দামে জৈব সার সংগ্রহ করে ফসল উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখবে এমন আশা শিবচরবাসীর। শিবচরে যত ময়লা আছে এখানে আনা হবে, এখানে আইনা পরীক্ষামূলকভাবে সার বানানো হবে। ময়লাটা এখানে ফালাইলে এখান থেকে সার হবে, তো কোনো আবর্জনা কোনো গন্ধ বের হবে না। ময়লা আবর্জনা যেগুলো থেকে যে আমাদের অতিরিক্ত ক্ষতি পরিবেশ দূষণ করতে, সেগুলো নির্মূল করার জন্য একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিল। সারা বাংলাদেশের মধ্যে 3টা হয়েছে, তার মধ্যে আমরা একটা পেয়েছি এবং আমাদের এটাই সর্বপ্রথম। তাই এই এলাকায় এরকম একটা প্রজেক্ট হয়ে এখানে মানুষজনই আমরা খুব আনন্দিত। সার উৎপাদনের কাজ 95% শেষ হওয়ায় দ্রুত কৃষকের মাঝে বিতরণ করা সম্ভব হবে বলে জানান প্রকল্প ব্যবস্থাপক। সবগুলো কাজেরই আমাদের 95% কাজ শেষ হয়ে গেছে। এগুলো স্থানীয় যে ইঞ্জিনিয়ার আছে সেই ইঞ্জিনিয়ার তত্ত্বাবধানে আমরা এই কাজগুলো শেষ করেছি এবং এগুলো গুণগত মান আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জানান, প্ল্যান্টটির কার্যক্রম শুরু হলে পরিবেশ দূষণ মুক্তের পাশাপাশি কর্মসংস্থানও সৃষ্টি হবে। প্ল্যান্টটি বাস্তবায়ন হলে এই শিবচর পৌরসভার পরিবেশ দূষণ মুক্ত হবে, এখানে পৌরবাসীর কর্মসংস্থানের সুযোগ হবে। প্রকল্পটি চালুর মাধ্যমে শিবচরের প্রায় 50,000 মানুষ এর সুফল পাবে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডারের মৃত্যুর পর ইসরায়েলে ফের হামলার ধার বাড়িয়েছে ইরান। তবে হামলা ঠেকাতে অচল প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। এদিকে মোসাদের পর ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তরেও হামলা করেছে ইরান। অন্যদিকে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে 21টি আরব ও মুসলিম দেশ। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইরান ও ইসরায়েল। ক্ষমতার দম্ভে গত শুক্রবার বিনা অজুহাতে তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেল আবিব। হামলায় মারা যান বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী ও সামরিক নেতাসহ প্রায় 200 মানুষ। এতেই প্রতিশোধের আগুনে পড়তে থাকে ইরান। শুরু হয় প্রত্যাঘাত।
ইসরায়েলকে লক্ষ্য করে 5 দিনে 4.5 শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শত শত বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে তেহরান। এতে ইসরায়েলের উল্লেখযোগ্য প্রায় 2 ডজন সামরিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় ইসরায়েলে 24 জন নিহত এবং প্রায় 600 মানুষ আহত হয়েছে। ইসরায়েলের সোমবারের হামলায় মারা গেছেন ইরানের রেভলিউশনারি গার্ড কোরের প্রধান আলী সাদমানি, যাকে গোলাম আলী রশিদের মৃত্যুর পর নিযুক্ত করা হয়। একই রাতে তেহরানের রাষ্ট্রীয় টিভি সেন্টারেও হামলা চালায় তেল আবিব। এতে আরও প্রচণ্ডভাবে ক্ষেপে যায় ইরান। শুরু হয় ক্ষেপণাস্ত্র হামলা, যার আঘাতে পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার। স্থানীয় সময় মঙ্গলবার সকালে 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এতে মোসাদের প্রধান কার্যালয় সহ বেশ কিছু স্থাপনা আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ইসরায়েল ইরান চলমান সংঘাতের মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে দক্ষিণ চীন সাগরে অবস্থান করে একটি রণতরী প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ভারত মহাসাগর হয়ে মধ্যপ্রাচ্যের পথে রওনা দিয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করলেই সংঘাত শেষ হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। অন্যদিকে G7 সম্মেলন শেষ না করেই দেশে ফিরে জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের জরুরি বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ার ঘোষণা দিতে পারেন ট্রাম্প। যদিও যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধে জড়িত না হয় সেজন্য 8 জন সিনেটর ইতোমধ্যেই ভেটো দিয়েছেন। ওদিকে ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা OIC সহ কাতার, সৌদি আরব, সুদান, মিশর সহ 21টি মুসলিম দেশ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এদিকে কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েল পরিস্থিতিতে। দু দেশে সরাসরি সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে, কারণ সামরিক সক্ষমতার দিক থেকে দুটি দেশই বেশ শক্তিশালী। বিশ্লেষকদের মতে অস্তিত্ব রক্ষার এ লড়াই বিশ্বকে বড় ধরনের বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। ইরান ইসরায়েল সামরিক শক্তির খবর জানব কাজী শাহরিনের প্রতিবেদনে। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14 আর ইসরায়েলের 17। তবে বাৎসরিক সামরিক বাজেটে ইসরায়েলের ব্যয় ইরানের দ্বিগুণেরও বেশি। দেশটির 2440 কোটি ডলারের বিপরীতে ইরানের প্রতিরক্ষা বাজেট 995 কোটি ডলার। এই র্যাঙ্কিংয়ে 145টি দেশের মধ্যে ইরান 33তম আর ইসরায়েলের অবস্থান 29। ইসরায়েলের যে ইনভেস্টমেন্টটা এখানে গুরুত্বপূর্ণভাবে হয়েছে, একটা হচ্ছে যে তার এয়ার ডিফেন্স সিস্টেম এবং তার স্ট্র্যাটেজিক এয়ার ক্যাপাবিলিটি, আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে তার ইন্টেলিজেন্স ক্যাপাবিলিটি। ইন্টেলিজেন্স এজেন্সির যে এই পারদর্শিতা, সেটা কিন্তু আজকের বিষয় না। আমরা সেটা 60-এর দশক থেকে দেখেছি যে তারা এবং বহু ইন্টারভেনশন তারা বিভিন্নভাবে করেছে। ইরানের নিয়মিত সেনা 11,80,000 আর ইসরায়েলের 6,70,000। এর মধ্যে ইরানের রিজার্ভ সেনা 3.5 লাখ আর ইসরায়েলের 4,65,000। মোস্ট অফ দেম আর রিজার্ভিস্ট, কিন্তু যারা আসে তারা অত্যন্ত ওই রিজার্ভ, যারা সে হয়তো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে হয়তো একটা ইঞ্জিনিয়ার, সে হয়তো যখন তাকে ডাকা হয় সে সৈনিক হিসাবে কাজ করে। তো এই যে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পরিচালনা করা, সেটা বিমান বাহিনীর হোক বা সেটা মিসাইল প্রশিক্ষণ হোক, সেটা ট্যাঙ্ক চালানো হোক, যখন একটা শিক্ষিত বাহিনী সেখানে অপারেট করে, তার আর ভিজাভিজ যখন অর্ধশিক্ষিত বা অল্প শিক্ষিত কেউ ওই একই জিনিস অপারেট করে, তার রেজাল্ট কিন্তু ডিফারেন্ট হবে। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে ইরানের সামরিক বিমান 551 আর ইসরায়েলের 612টি। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান 186 আর ইসরায়েলের 241টি। তবে ইরানের চেয়ে ইসরায়েলের অ্যাটাকিং বিমান সংখ্যা 16টি বেশি, অর্থাৎ 39টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার 129 আর ইসরায়েলের আছে 146টি। ইসরায়েলের সামরিক শক্তি স্ট্র্যাটেজিক্যালি এবং ট্যাকটিক্যালি অনেক বেশি। সশস্ত্র বাহিনীর সৈন্য সংখ্যা গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু কতখানি গুরুত্বপূর্ণ তার থেকে আমরা দেখি টেকনোলজির উপরে ডিপেন্ডেন্সটা সবচেয়ে বেশি হয়। ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক থেকে এগিয়ে আছে ইরান। ইসরায়েলের আছে 1370টি আর ইরানের 1996টি। সাজোয়াজান আছে ইরানের 65,765টি আর ইসরায়েলের আছে 43,403টি।
গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে নৌবাহিনীর শক্তির দিক থেকে এগিয়ে আছে ইরান। দেশটির 101টি যুদ্ধজাহাজের বিপরীতে ইসরায়েলের আছে 67টি। ইরানের সাবমেরিন সংখ্যা 19 আর ইসরায়েলের 5টি। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সবশেষ তথ্য মতে বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র আছে। এর মধ্যে ইসরায়েলেরও নাম আছে। এর তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো পরমাণু নেই। এমন বাস্তবতায় অস্তিত্ব রক্ষায় ইসরায়েল পরমাণু বোমা হামলা চালাতেও পারে। প্রশ্ন হলো সেক্ষেত্রে ইরান কি করবে? এক শীর্ষ সেনা কর্মকর্তা সোমবার এর জবাব দিয়েছেন। তিনি জানান, যদি এরকম কিছু হয় তবে ইরানকে পরমাণু অস্ত্র দিয়ে সহায়তা করবে পাকিস্তান। কাজী শাহরিন, মোহনা সংবাদ। আর্চারি এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন আব্দুর রহমান আলিফ। সিঙ্গাপুরের এই ইভেন্টের সেমিফাইনালে চাইনিজ তাইপের চেন পিন আনকে 6-4 সেট পয়েন্টে হারান 19 বছর বয়সী বাংলাদেশি এই আর্চার। শুক্রবার সোনার লড়াইয়ে জাপানের গাকুতো মিয়াটার মুখোমুখি হবেন আলিফ। সেখানে হারলেও পদক নিশ্চিত তার। রিকার্ভ পুরুষদের বিশ্ব র্যাঙ্কিংয়ে 189 নম্বরে আছেন আলিফ। দ্বিতীয় কোনো বাংলাদেশি আর্চার হিসেবে তিনি এশিয়ান পর্যায়ে সোনার জন্য লড়বেন। এর আগে রোমান সানা এশিয়া কাপ আর্চারির লেগ 3-এ বাংলাদেশের হয়ে সোনা জিতেছিলেন 2019 সালে। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন এমপিরা। কমিশনের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য। সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের আশা। দেশে করোনায় আরও 2 জনের মৃত্যু। 24 ঘন্টায় শনাক্ত 18। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 244 জন। জুলাই হত্যাকাণ্ডের বিচারে দ্বিতীয় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু। আন্তর্জাতিক মানদণ্ডেই বিচারের আশ্বাস 2 শীর্ষ আইন কর্মকর্তার। এবং যুদ্ধের কারণে বিশ্ববাজারে বাড়লেও দেশে অপরিবর্তিত জ্বালানি মূল্য, বললেন অর্থ উপদেষ্টা। ডলার পুঁজিবাজারে অস্থিরতার আশঙ্কা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।